আসসালামু আলাইকুম। পাভেল এডুকেশন শিক্ষা ব্যুরোর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা আবারও চলে আসলাম ম্যাথমেটিক্স 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় 12 নম্বর অধ্যায় নিয়ে নির্দিষ্ট যোজিত ফল নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি অনেক শিক্ষার্থীরই মেসেজ পেয়েছি যে স্যার এই অধ্যায়টাতে অনেকের প্রবলেম, তাই আজকে চিন্তা করলাম যে আমরা ম্যাথমেটিক্স 2 এর এই অধ্যায়টা নিয়ে আলোচনা করি। আমরা যেহেতু লাস্ট ক্লাসে নির্দিষ্ট যোজিত ফলের উপরে 2টা ক্লাস করেছিলাম এবং আজকে আমরা তারপরের যে অধ্যায় 12তম অধ্যায় এটা নিয়ে আলোচনা করব। ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই অধ্যায়টা নিয়ে প্রবলেম। আর একটা বিষয় হচ্ছে অনেকের কাছে এই অধ্যায়টা সহজও হতে পারে, তার পেছনে একটা ছোট কারণ বলি। যারা অনির্দিষ্ট যে যোজিত ফলটা আছে সেটা যদি কেউ খুব ভালো করে পারে তাহলে এই অধ্যায়টা তার জন্য একদম সহজ হয়ে যাবে। আমার গত যে 2টা ক্লাস ছিল এই 2টা ক্লাস যদি খুব ভালো করে কোনো শিক্ষার্থী মনোযোগ সহকারে করে থাকে তাহলে আজকের এই অধ্যায়টাকে যে আমরা আলোচনা করব সেখানে সে অনেকটা এগিয়ে থাকবে, অনেক বেশি সে বুঝতে পারবে। ঠিক আছে, প্রথমত একটু আমি দেখাই। উম, প্রথমত আমরা আলোচনা করবো, এই যে দেখেন আমাদের এখানে কিছু ম্যাথ আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। সো এই যে ম্যাথগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে সাইন স্কোয়ার ডিএক্স, এইটা দেন হচ্ছে কস স্কোয়ার ডিএক্স, তারপর হচ্ছে সাইন এক্স কজ এক্স সাইন কিউব এক্স ডিএক্স। আপনারা দেখে রাখেন যে কোন কোন প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কোন কোন অঙ্কগুলো আছে। তো এই অঙ্কগুলো দেখলে আশা করি আপনাদের মানে এটা আপনারা বলতে পারেন যে এটা একটা হচ্ছে সাজেশনের মতো। হ্যাঁ, তারপরে এই যে অঙ্কটা আমরা আলোচনা করবো, মোটামুটি বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো। ওকে, অর্থাৎ একটা ক্লাস খুব সুন্দর করে করলে আশা করি এই অধ্যায়ের থেকে আর আপনার কোনো প্রকার সমস্যা থাকবে না। এই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা মূল আলোচনায় ঠিকই যাব, তার আগে আমাকে একটু বেসিকটা নিয়ে আলোচনা করতে হবে, যে অধ্যায়ের আসলে বেসিক বিষয়গুলো কি কি সেগুলো নিয়ে প্রথমত একটু আলোচনা করতে হবে। তো প্রথমত আমি যে কথাটা বলছিলাম যে আমরা আজকে একটু প্রথমত আহ আগের অধ্যায়টা যে আলোচনা করছিলাম সেখান থেকে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি। যেমন আমি অনির্দিষ্ট আর নির্দিষ্ট যোজিত ফলের মধ্যে পার্থক্যটা আপনাদেরকে আগে একটু বুঝাই নেই, তারপর আমরা আলোচনাটা শুরু করি। অনির্দিষ্ট যোজিত ফল আর নির্দিষ্ট যে যোজিত ফল এটার মধ্যে পার্থক্যটা কি? দেখেন, আগে এই পার্থক্যটা বুঝেন, তারপরে আমরা আলোচনায় যাই, আমাদের অঙ্ক সমাধান চাই। ওকে, সো যদি আমাদের দেখেন আমরা অনির্দিষ্ট মানে হচ্ছে এটার কোনো লিমিট থাকবে না। অনির্দিষ্ট যোজিত ফলের মিনিংটা হচ্ছে আপনি অনির্দিষ্ট যে ইন্টিগ্রেশন গুলা করবেন সেই ক্ষেত্রে কোনো লিমিট দেওয়া থাকবে না। বাট নির্দিষ্ট মানে তো বুঝেন যেটা ফিক্সড, অর্থাৎ এটার একটা লিমিট থাকবে, এটা একটা লিমিট থাকবে। ঠিক আছে, একটা আপার লিমিট এবং একটা লোয়ার লিমিট, অর্থাৎ একটা লিমিটের ভিতরে আপনার ইন্টিগ্রেশনের ভ্যালুটা বের করতে হবে। বাট এই অনির্দিষ্ট যোজিত ফলের ক্ষেত্রে কোনো প্রকার লিমিট থাকবে না। কথা বুঝতে পারছেন? আমরা 11 অধ্যায়ের মধ্যে এই অনির্দিষ্ট যে যোজিত ফলগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেই ম্যাথগুলো করেছি আমরা। সেক্ষেত্রে দেখছিলাম, আচ্ছা যদি এরকম হয়, আমি একটা ম্যাথের সাহায্যে আপনাদেরকে বুঝাই। দেখেন, ধরেন ইন্টিগ্রেশন অফ 2x dx, এরকম একটা যদি আমাকে ইন্টিগ্রেশন বলে, দেখেন, আর এইখানে বললো ইন্টিগ্রেশন অফ 0 to 5 2x dx। আচ্ছা, একটু খেয়াল করেন এই দুটোর মধ্যে পার্থক্যটা দেখেন। আপনি দেখেন এইখানে কিন্তু একটা এই যে নিচে যে লিমিটটা দেওয়া আছে এটাকে বলে আমরা লোয়ার লিমিট। এটাকে আমরা কি বলি স্যার? লোয়ার লিমিট, মানে কত থেকে শুরু হয়েছে। আর এটা হচ্ছে কি, এই যে আমাদের 5টা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের আপার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট এন্ড এটা হচ্ছে লোয়ার লিমিট। ওকে, বাট আপনি এই ক্ষেত্রে দেখেন এখানে এবং এখানে কোনো প্রকার লিমিট দেওয়া নাই। সেখানে আমি বলছিলাম যে অনির্দিষ্ট যোজিত ফলের ক্ষেত্রে আপনার কোনো প্রকার লিমিট থাকবে না, সীমাবদ্ধতা থাকবে না। ঠিক আছে, বাট এটার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা থাকবে, একটা লিমিট থাকবে, আপার লিমিট এন্ড হচ্ছে লোয়ার লিমিট। ওকে, এই লিমিটের ভিতরে আপনার এটার মান বের করতে হবে, বাট আমরা এখানে কোনো লিমিট অ্যাপ্লাই করতাম না। এইটুকু ডিফারেন্স, বাট বাকি সকল কিছুই সেম।
দেখি এখন এটার আনসারটা কত হইতো। আপনারা যেহেতু ইয়াতে পড়েছেন তাহলে অবশ্যই এটা পারবেন, তাই না? আমরা যদি প্রথমত 2টা সামনে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ x dx। এখন x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি কত হবে স্যার? x স্কয়ার বাই 2, ঠিক আছে, প্লাস c। তারপর আমরা 2টা যদি ক্যান্সেল করে দিতাম সেক্ষেত্রে হতো আমাদের x স্কয়ার প্লাস এরকম একটা আনসার চলে আসতো। ওকে, এটা হয়তো আমাদের আনসার। বাট আপনি দেখেন এই ক্ষেত্রে আমাদের আনসারটি কি হইতো, দেখেন আমরা সেম কাজটাই করে যাব। এখানে আমরা সেম কাজই করব, আমরা লিমিটের কথা পড়ে যাব, লিমিটটা কোথায় অ্যাপ্লাই করব সেটা আমি দেখাচ্ছি। সো প্রথমত আমাদের 0 to 5, অর্থাৎ লোয়ার লিমিটটা হচ্ছে 0, আপার লিমিটটা হচ্ছে স্যার 5। এই যে 2টা ছিল সিমিলারলি আগের মতো আপনি 2টাকে সামনে নিয়ে আসবেন, কোনো প্রকার সমস্যা নাই, আর লিমিট যেভাবে আছে থাকতে থাকুক। তারপরে x dx। ওকে, পরবর্তীতে 2 এই x কে যদি আমি কি করি স্যার dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে আমার অবশ্যই হবে এরকমই একই সূত্র x স্কয়ার বাই 2। এখন আপনি যখন ইন্টিগ্রেশন শেষ এই ক্ষেত্রে কোনো ধ্রুবক বসানোর প্রয়োজন নাই, কেননা আপনি যখন লিমিটটা বসায় দিবেন সরাসরি তার ভ্যালুটা কিন্তু চলে আসবে। বাট এই ক্ষেত্রে আমাদের লিমিট দেওয়া থাকতো না, সেজন্য আমরা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বসাইতাম। এই সেক্ষেত্রে আমরা কি করতাম স্যার, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট কিন্তু বসাই দাম। বাট এই ক্ষেত্রে আমাদের কোনো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বসানোর প্রয়োজন নাই, যেহেতু আমাদের লিমিটটা দেওয়া আছে সেই ক্ষেত্রে আমরা লিমিটের মধ্যে একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। সো আপনি দেখেন তারপরে 2 এবং 2 ক্যান্সেল করে দিলাম। আচ্ছা সরি, পরে এই কাজটা পরে করি আমরা, আবার তো আগে মানটা বের করে নেই। এখন তারপর আপনি থার্ড ব্র্যাকেট দিবেন। কি ব্র্যাকেট দিবেন স্যার? থার্ড ব্র্যাকেট দিবেন। এই লোয়ার লিমিটটা হচ্ছে 0, এটা নিচে বসাবেন, এন্ড আপার লিমিটটা হচ্ছে 5, এই যে আপার লিমিটটা আমি 5 বসাই। সূত্র বলেন যা কিছু বলেন সবই মানে ইন্টিগ্রেশনই তো, আপনি জাস্ট ইন্টিগ্রেশন করবেন। চেঞ্জটা হচ্ছে লিমিট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, আর কোনো প্রকার চেঞ্জ নেই। ভালো করে খেয়াল রাখবেন 11 এবং 12 অধ্যায় একই বিষয়, জাস্ট এটাতে লিমিট ছিল না, এটাতে লিমিট থাকবে। জাস্ট আমরা এটাকে কি করব, লিমিটটা বসাই দিব, আর এটাতে বসাবো না, এইটুকুই পার্থক্য। ওকে, সো এখন দেখেন 2। ওকে, আমরা এখন স্যার লিমিটটা বসাবো। লিমিটটা কিভাবে বসাইতে হয় দেখেন তো। লিমিটটা বসাইতে হয় প্রথমত বসাবেন এই যে 5টা আসলে এটা কার ভ্যালু। এই লিমিট বসাবো মানে কি, এই 5টা আসলে কার ভ্যালু, বা এই যে 0 এটা কার ভ্যালু স্যার। এখানে যে চলকটা থাকবে সেই চলকের ভ্যালু হচ্ছে এটা। কথা বুঝাইতে পারলাম? এখানে যে লিমিটটা দেওয়া থাকবে সেই লিমিটটা হচ্ছে এখানে যে চলকটা থাকবে সেই চলকের মান। তাহলে এখানে যেহেতু 5 আছে আমি বলতে পারি স্যার এটা কার ভ্যালু বলেন তো। এটা হচ্ছে আমাদের এই যেখানে x যে আছে সেই x এর ভ্যালু। তাহলে এখানে হয় 5 স্কয়ার বাই 2 মাইনাস, তারপরে যখন লোয়ার লিমিট অ্যাপ্লাই করবেন আপনি প্রথমত এই বসাবেন হচ্ছে আপার লিমিটটা, দেন আপার লিমিট বসানোর পরে একটা মাইনাস দিবেন। কি দিবেন স্যার? একটা মাইনাস। মাইনাস দেওয়ার পরে আবার লোয়ার লিমিট বসাতে হবে। এখন স্যার লোয়ার লিমিটটা কত? 0, তাহলে 0 স্কয়ার বাই 2, এই তো। দেন তারপরে 2 এটা আমি একদম ভেঙে করে দিচ্ছি আর কি বোঝানোর স্বার্থে। সেখানে হবে কত? 25 বাই 2 মাইনাস এখানে কত হয় স্যার? 0। তাহলে দেখেন তো 2 ইন্টু 25 বাই 2, 2টা ক্যান্সেল করে দেন। সো এখানে থাকবে কত? 25। এই যে দেখেন, এই যে অনির্দিষ্ট যোজিত ফলের ক্ষেত্রে আমাদের কোনো লিমিট ছিল না, সেই কারণে সেই ভ্যালুটা আপনি চলকের সাহায্যেই বা একটা ফাংশন আকারে লিখে দিয়েছেন, কোনো প্রবলেম ছিল না। বাট এই ক্ষেত্রে আমাদের লিমিটটা দেওয়ার কারণে তার মানটা কিন্তু একটা কনস্ট্যান্টে বা চলে আসবে, ঠিক আছে। আমরা লিমিটটা অ্যাপ্লাই করে দেবো, সেই কারণে আসলে আমাদের এই ক্ষেত্রে কোনো প্রকার ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বসানোর প্রয়োজন নাই। তাহলে দেখেন এই পর্যন্ত কিন্তু সবই সেম। এই যে আমরা এই ক্ষেত্রে সূত্র অ্যাপ্লাই করছিলাম, আমরা এই লাইনের মধ্যে সূত্র অ্যাপ্লাই করছি, বাট এইখানে আমরা লিমিটটা বসাইছি এই যে লাইনের মধ্যে। লিমিটটা বসানোর পরে লিমিটটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা যদি বুঝতে পারেন আপনি, তাহলে 12 অধ্যায় আপনার কাছে কোনো ব্যাপারই না, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে প্রথমে আরেকটা কথা বলি, আপনাদের ইন্টিগ্রেশন থেকে টোটাল 2টা রচনামূলক প্রশ্ন আসে। কয়টা স্যার? টোটাল 2টা রচনামূলক প্রশ্ন। 11 অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন থাকে, এন্ড 12 অধ্যায় থেকে একটা রচনামূলক প্রশ্ন থাকে, একটা রচনামূলক প্রশ্ন। এখন এই যে 11 অধ্যায় থেকে যে একটা রচনামূলক প্রশ্ন থাকলো, এখানে আবার 2টা ম্যাথ থাকে। কয়টা ম্যাথ থাকে স্যার? 2টা, ঠিক আছে। এখানে কয়টা ম্যাথ থাকবে? 2টা ম্যাথ। সিমিলারলি অর্থাৎ এখানেও 2টা ম্যাথ, ঠিক আছে। মানে 2টা ম্যাথ মিলে একটা প্রশ্ন হয়, একটা প্রশ্ন করা হয়।
সো এই 12 অধ্যায় থেকে একটা থাকবে, 11 অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে। সো আপনারা যদি 11 অধ্যায়টা ভালো করে পড়ে থাকেন এবং আজকের এই ক্লাসটা করেন, তাহলে আশা করি ইন্টিগ্রেশন থেকে কোনো প্রকার ঝামেলা আপনার থাকবে না। ওকে, তাহলে লিমিটটা আপনাকে প্রথমত বসানো শিখতে হবে। আমি আবার আপনাদেরকে লিমিটটা অ্যাপ্লাই করাটা শিখাই দেই, কারণ আমি জানি আপনারা সবচেয়ে বেশি প্রবলেমটা ফেস করবেন হচ্ছে এই লিমিট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। আপনারা সবচেয়ে বেশি প্রবলেমটাই ফেস করেন এই লিমিট অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। আপনারা দেখেন, আমরা আগের অঙ্কের মতোই যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, সো এখানে আপনার প্রথম কাজে কি স্যার, এক্স কে যদি ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, আমরা সকলে জানি এক্স স্কয়ার বাই 2 হয়, এটা আমরা সবাই জানি। তারপরে এখানে যে আমাদের লিমিটটা থাকবে স্যার, সেই লিমিটটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিব। জাস্ট লোয়ার লিমিটটা নিচে লিখবো, আপার লিমিটটা কি লিখবো স্যার, উপরে লিখে দিব। আর বাইরে 2 ছিল, এই যে স্যার 2 আমাদের। তারপরে এই যে এখানে যে আপার লিমিট বলেন, লোয়ার লিমিট বলেন, এগুলো আসলে কার লিমিট, কার ভ্যালু, এগুলো হচ্ছে আমাদের এখানে যে চলকটা থাকে এক্স, সেই চলকের ভ্যালু। এখানে যে আমাদের চলকটা আছে, সেই চলকের ভ্যালুটা হচ্ছে স্যার এই যে এটা। ঠিক আছে, আপনি বসান এখানে। সো এখানে কি হবে, 5 স্কয়ার বাই 2, মানে আমি যদি x এর ভ্যালুটা মানে x এর ভ্যালুটা 5 বসে, তাহলে 5 স্কয়ার হচ্ছে, আর নিচে যে 2 ছিল সেই 2 দিলাম। দেন আবার আমরা কি বসাবো, এই যে এটা হচ্ছে কিন্তু সূত্রের মাইনাস, এখানে যে মাইনাসটা দিছি কি স্যার, সেটা হচ্ছে সূত্রের মাইনাস। এই মাইনাস নিয়েও কিন্তু অনেকেই প্রবলেম হইতে পারে। ঠিক আছে, ওকে। তারপরে আবার কি করতে হবে স্যার, 0/2। ঠিক আছে, এখন 0 প্লাস স্কয়ার করতে এটুকু 0 হয়ে যাবে। সো এখানে জাস্ট এই যে এটুকু থাকবে, তার মানে 2 * 25/2। ঠিক আছে, তারপর 2 ক্যান্সেল করবেন, 25 চলে আসবে। এই তো আর কি, এরকম ভাবে আমরা অঙ্কগুলো করব। তো চলেন এখন আমরা সরাসরি ম্যাথ সলভে চলে যাই। সরাসরি আমরা ম্যাথ সলভে চলে যাই। এই যে প্রথম যে অঙ্কটা আছে স্যার আমাদের, আপনি দেখেন এই প্রথম ম্যাথটা, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে আমাদের প্রথম ম্যাথটা দেখা যায় না বলেন তো, আমাদের এখানে যে প্রথম ম্যাথটা আছে, এই ম্যাথটা একটু দেখেন। এই ম্যাথটা আশা করি আমরা লাস্ট ক্লাসে করেছিলাম, কিন্তু অর্থাৎ ইন্টিগ্রেশন অফ cos x cos টু দি পাওয়ার 4x dx, এরকম ছিল আমাদের ডাকটা, আমরা এটা করেছিলাম। বাট দেখেন এই ম্যাথটা আর এই ম্যাথের মধ্যে জাস্ট একটু ডিফারেন্স, পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x dx। দেখেন আগে আমরা 11, এটা কিন্তু 11 অধ্যায়ের ম্যাথ, আর এটা হচ্ছে 12 অধ্যায়ের। সো এই অঙ্কের মধ্যে আগে আমরা কি করছিলাম স্যার, কোনো প্রকার লিমিট ছাড়াই অঙ্কটা করে ফেলছিলাম। বাট এটার মধ্যে জাস্ট কি আছে স্যার, একটা আপার লিমিট আর একটা কি আছে স্যার, লোয়ার লিমিট দেওয়া আছে। একটা আপার লিমিট এন্ড একটা কি দেওয়া আছে স্যার, একটা লোয়ার লিমিট দেওয়া আছে। সেটা আমাকে প্রোভাইড করতে হবে এখানে। ঠিক আছে, সো চলুন আমরা এই ম্যাথটা সলভ করি। ওকে, প্রথমত ডাকটা কি ছিল স্যার, এরকম ইন্টিগ্রেশন অফ পাই বাই 2 cos টু দি পাওয়ার 4x dx এর মান বের করতে বলছে, এটা আমাদের ডাক। ওকে, থাকুক। আমরা প্রথমত এই cos টু দি পাওয়ার 4x এটা নিয়ে কাজ করব। কোনটা নিয়ে কাজ করব স্যার, এই যে এটা cos টু দি পাওয়ার 4x নিয়ে কাজ করি। আচ্ছা, আমি যদি এরকম একটা কাজ করি, যে এখানে যে আমাদের cos টু দি পাওয়ার 4x আছে, এটা থেকে দেখেন আমরা কিভাবে কাজটা করি। আমি যদি cos টু দি পাওয়ার 4x কে ভেঙে, এটা আমরা যত লাস্ট ক্লাসে করছিলাম, সেক্ষেত্রে এই অঙ্কটা হয়তো বা অনেকেই পারেন। দেখেন তো এইভাবে লিখতে পারি কিনা, অবশ্যই পারার কথা, তাই না? তারপরে আমি যদি এইভাবে লিখি 1/4 * 4 cos স্কয়ার x হোল স্কয়ার, কোনো প্রকার সমস্যা হবে নাকি দেখেন তো? সেক্ষেত্রে 4 আর 4 কিন্তু ক্যান্সেল করা যায়। এখন তারপরের লাইনে যদি আমি আবার এইভাবে লিখি, 4 কে যেহেতু 2 দ্বারা স্কয়ার করা যায়, সো আমি দেখেন তো এই 2টা এদের সাথে একসাথে লিখে তারপরে যদি হোল স্কয়ার দেই, কোনো প্রকার ঝামেলা হবে কি দেখেন তো? কারণ এই যে এখানে যে 4টা ছিল আমাদের, সেই 4 কে 2 দ্বারা স্কয়ার করা যেত, এবং 2 দ্বারা যদি আমরা স্কয়ার করতে পারি, সেই কারণে আমরা কি করছি স্যার, একত্রে লিখে একটা হোল স্কয়ার এখানে দিয়ে দিয়েছি। ওকে, তারপরে এখন বলতে পারেন স্যার আপনি এই কাজটা কেন করলেন, এটার পিছনে একটা রিজন আছে। কারণ আমরা সকলেই একটা, এই যে 2 cos স্কয়ারে, এটা একটা সূত্র আমরা সকলে জানি, 2
cos স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস cos 2a। এই যে এটা হচ্ছে 2 cos স্কয়ার a এর সূত্র বা বলতে পারেন ফর্মুলা। সো এটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এই যে 2 cos স্কয়ার x এইটার সূত্রটা আমরা এটা বসাই দিই। তাহলে সূত্রটা কি স্যার? 1 প্লাস cos 2 এর জায়গায় x আছে, তাহলে এই যে স্যার সূত্র। ওকে, 1/4। তারপর এখানে দেখেন এটাকে a ধরেন, এটাকে b ধরেন, তাহলে a প্লাস b হোল স্কয়ারটার সূত্র পড়ে না এই জায়গায়। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে আমি সরাসরি লিখে দিচ্ছি a স্কয়ার প্লাস 2ab। 2ab লিখলে এরকম হবে 2 cos 2x প্লাস b স্কয়ার মানে হচ্ছে কত স্যার? cos স্কয়ার 2x। এই তো এখানে জাস্ট a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফলাইছি, আর এখানে 2 cos স্কয়ার এর সূত্র ফলাইছি, এটা এই পর্যন্ত। হ্যাঁ, এখন আপনি 1/4 দ্বারা গুণ করেন, তাহলে 1/4 দ্বারা 1 কে গুণ করলে 1/4 হবে। তারপর ওই 1/4 দ্বারা এই 2 cos 2x কে যদি গুণ করেন তাহলে দেখেন কি হয়, 1/4 ইনটু 2 cos 2x প্লাস 1/4 cos স্কয়ার 2x। তো এখানে হবে 1/4 প্লাস 2 এর 4 দ্বারা যদি ক্যান্সেল করে দেন তাহলে নিচে 2 থাকে, দ্যাট মিন্স হচ্ছে 1/2 cos 2x, আর এখানে হচ্ছে 1/4 cos স্কয়ার 2x। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। হ্যাঁ, আমরা 1/4 দ্বারা গুণ করে দিয়েছি। সো আমরা প্রথম দুইটার মধ্যে কিছু করব না, এটা এইভাবেই থাকবে, জাস্ট আমরা ওইখানে একটা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। স্যার এখানে আমরা ওই যে আগের যে সূত্রটা আছে সেটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে সামনে একটা 2 আনা দরকার। সামনে একটা কি আনা দরকার স্যার? 2 আনা দরকার। তাহলে 2টা আমি কেমনে আনতে পারি? হাফ দ্বারা গুণ করব, আবার 2 দ্বারা গুণ করব, তাহলে দেখবেন স্যার আমরা কি করব, 2টা চলে আসবে। এখন দেখেন তো বুঝছেন কিনা? এই যে 2 দ্বারা গুণ করছে আবার 2 দ্বারা ভাগ করছে, তার মানে আপনি এই দুই ক্যান্সেল করে দিলে তো আগের লাইনটা ঠিক থাকে। মানে আপনার অঙ্কের সিস্টেমটা হবে এরকম যে আগের লাইনের সাথে পরের লাইনটা আমাদের মিল রাখতে হবে যাতে কোনো প্রকার ইয়া না হয়। ঠিক আছে, আগের লাইনের সাথে আমাদের পরের লাইনটা ঠিক রাখতে হবে, এইটুকুই আর কি। পরে 1/4 প্লাস হাফ অফ cos 2x, সো এখানে যদি আমরা হিসাব করি তাহলে 1/8 ইনটু 2 cos স্কয়ার 2x। স্যার দেখেন বুঝছেন কিনা? এই যে এই দুটো গুণ করছেন, এই দুটো গুণ করার কারণে এই যে 1/8 হয়েছে, আর 2 যে সামনে ছিল সেটা সেভাবে আছে। কারণ আমরা এখন এইটুকুর মধ্যে একটা সূত্র অ্যাপ্লাই করব। এইটুকুর মধ্যে আমরা কি করব স্যার? একটা সূত্র অ্যাপ্লাই করব। যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে সূত্রটা কি বলেন তো? 1 প্লাস cos 2a। এই যে 2 cos স্কয়ার, এটা সূত্রটা কি বলেন তো? 1 প্লাস cos 2a। তাহলে আমরা লিখি 1 প্লাস cos 2a। সো এটা হচ্ছে কিন্তু এখন a, আমাদের এই যে 2x টাকে আমি চিন্তা করছি, তাহলে 2 ইনটু a, a বলতে এই যে 2x। একটু দেখেন তো বুঝছেন কিনা এই পর্যন্ত? এই যে এখানে আমরা সূত্র অ্যাপ্লাইটা করছি, এই যে 2x টা আছে এটাকে আমি a ধরছি, তার মানে 2 cos স্কয়ার a। তাহলে সূত্রটা কি 1 প্লাস cos 2 এই যে স্যার a। ওকে, 1/8 দ্বারা গুণ করে দেন এখন, তাহলে এখানে হবে 1/8 প্লাস 1/8 cos, এখানে কি হবে স্যার? 4x হয়ে যাবে, 2 দুগুণে 4। ঠিক আছে, এখন এই 1/4 আর এই 1/8 যদি যোগ করেন কত হবে বলেন তো? 3/8 হবে। হ্যাঁ, আমি একসাথে লিখে দিলাম। এই তো স্যার আমরা কিন্তু অলরেডি এই যে আমাদের cos টু দি পাওয়ার 4x এটার ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি স্যার। এই যে এটা হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এটা। এটা এখন আমি স্যার বসাই দেব। এটা আমি কি করব বলেন তো? বসাই দেব ওই যে ওই জায়গায় আমাদের যে অঙ্কের ডাকটা ছিল সেইখানে আমরা এই মানটা বসাই দেব। এখানে যে কাজটা করছি সেটা একটু দেখেন, এখান থেকে বুঝতে হবে প্রথমত আমাদের। তো এই যে এখানে একটা সূত্র অ্যাপ্লাই করছি আমরা, এই যে এই লাইনটা দেখেন, এই লাইনটা তো আশা করি বুঝতে পারছেন সবাই। এই যে এখানে আছে কি আমাদের 2 cos স্কয়ার 2x, এটা তো আছে নাকি বলেন তো? এটা আছে না আমাদের? এই যে এটা কি আছে বলেন? 2 cos স্কয়ার 2x আছে আমাদের। সো এই যে 2x টা যে আমাদের, আমি এটাকে কি করব স্যার? এ চিন্তা করি। হ্যাঁ, সো দেখেন আমাদের এই যে 2 cos স্কয়ার a
এটার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1 প্লাস কস 2a। এই যে 1 প্লাস কস 2, এটার একটা সূত্র আছে। তাহলে সেই সূত্রটা দিয়ে এখানে বসাই দিই, তাহলে কি হবে বলেন তো? 1 প্লাস কস 2 ইন্টু এ বলতে কত ধরছি 2x কে, তাহলে দেখেন তো 1 প্লাস কস 4x হয়ে যায় না? এই লাইনটাই দেখেন, এই যে এখানে হয়েছে, এই যে সূত্রটা বসাইছি, যে সূত্রটা ছিল সেটা এই যে বসাইলাম। তারপর আপনি এই যে 1/8 যে বাইরে ছিল সেটা দ্বারা গুণ করবেন না? তাহলে 1/8 দ্বারা যদি 1 কে গুণ করেন তাহলে তো 1/8 ই হচ্ছে। আবার 1/8 দ্বারা যদি আপনি এই যে cos 4x যেটা আছে 2 দ্বারা গুণ করলে 4x হয়ে যায়, এটাকে গুণ করলে কি হবে? এটা হবে না স্যার? সেটা তো এই যে এখানে লিখলাম ঠিকই আছে, জাস্ট এই যে এই 1/8 আর 1/4 এই দুইটা যদি আপনি যোগ করেন তাহলে দেখেন কত আসে। 8 হবে লসাগু, তারপর 2 প্লাস 1, সেখানে হবে 3/8। এই যে এটা স্যার কার ভ্যালু? এই যে আমরা প্রথমবার কিন্তু লিখছিলাম যে cos টু দি পাওয়ার 4x, তার মানে cos টু দি পাওয়ার 4x এর ভ্যালুটা হচ্ছে এইটুকু দেখেন। তো এখন আসেন আমাদের মূল ডাকে। আমাদের ডাকটা কি ছিল সেটা আমরা এখানে লিখি। আমাদের ডাকটা ছিল এরকম যে ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 cos টু দি পাওয়ার 4x ইনটু dx। তাহলে আমরা cos টু দি পাওয়ার 4x এর ভ্যালুটা কত পেয়েছি বলেন তো স্যার? cos টু দি পাওয়ার 4x এর ভ্যালুটা কত পেয়েছি? সেই ভ্যালুটা এই যে স্যার এখানে লেখা আছে, এটি এখানে লিখে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 মানটা কত স্যার? মানটা হচ্ছে 3/8 প্লাস হাফ অফ cos 2x প্লাস 1/8 cos 4x ইনটু dx। এখন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা একটা বিষয় জানি সকলেই, সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা আপনি সবার সাথেই লিখতে পারবেন, মানে আলাদা আলাদা করে সবাইকে ইন্টিগ্রেশন করতে পারবেন। সো এই যে যে আমাদের আছে ইন্টিগ্রেশন 0 টু π/2, এই লিমিটটা বা ইন্টিগ্রেশনটা আমরা সবার সাথে আলাদা করে লিখে দিই, দেখেন কিভাবে লেখা যায়। সেটাকে আপনি চাইলে এভাবে লিখতে পারেন, 0 টু π/2 3/8, তারপরে কি আছে স্যার dx, এই যে dx লিখলাম, প্লাস আবার ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 হাফ অফ cos 2x dx, তারপর আবার প্লাস ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 1/8 cos 4x dx। অর্থাৎ সবার সাথে আমরা ইন্টিগ্রেশনটা লিখে দিলাম, দেখেন বুঝছেন কিনা? অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা আপনি কি করছেন, এই যে 3/8 আছে এটার সাথে লিখছেন, আবার এই যে হাফ অফ ছিল, হাফ অফ cos 2x ছিল এটার সাথে লিখছেন, আর এই যে এখানে 1/8 cos 4x, এবং প্রত্যেকটার সাথে কিন্তু স্যার এই যে dx গুণাকারে আছে, সেজন্য এই যে স্যার আমরা প্রত্যেকটার সাথে আবার dx টাও লিখে দিয়েছি। দেখেন এই লাইনটা বুঝছেন কিনা? ওকে, সো আশা করি এইটুকু আমরা ক্লিয়ার বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পারি পরবর্তী লাইনটা এখন জাস্ট কি হচ্ছে, এই যে 3/8 আছে না আমাদের, এই 3/8টা আমরা কি করব স্যার? সামনে নিয়ে আসবো, যেহেতু এটা আমাদের সহগ, সেই জন্য আমরা এটাকে কি করব স্যার? সামনে নিয়ে আসবো। তাহলে 3/8, তারপরে ইন্টিগ্রেশন অফ 0 টু π/2। স্যার এটা তো কনস্ট্যান্ট, এটাকে সামনে নিয়ে আসেন, তাহলে এখানে কত থাকবে? 1 থাকবে না স্যার? তাহলে এই যে স্যার আমরা লিখলাম 1 dx। 3/8টাকে যদি সামনে নিয়ে আসেন তাহলে তো এখানে কত থাকতেছে স্যার? 1 থাকতেছে, তাই না? এই যে 1 dx। তারপর আবার এখানে দেখেন এই হাফটা কি আছে স্যার বলেন তো? কনস্ট্যান্ট, এটাকে তো সামনে নিয়ে আসা যায়, তাহলে আমরা সামনে নিয়ে আসলাম। আমি প্রত্যেকটা বিষয় ভেঙে লিখতেছি, হ্যাঁ, এই জন্য অঙ্কটা বড় হচ্ছে, বাট আপনারা এই লাইনগুলো যে আমি লাইনগুলো মানে বাড়তি লিখতেছি, এগুলো যদি না লিখেন কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য, ভেঙে ভেঙে বোঝানোর জন্য একটু বাড়তি লিখতেছি, বাট আপনারা চাইলে এগুলো শর্টকাটে করতে পারতেন। তারপরে এখানে আবার এই 1/8টাকে সামনে নিয়ে আসেন, cos 4x dx। অর্থাৎ এই যে সবার সামনে যে আমাদের কনস্ট্যান্টটা ছিল সেটাকে সামনে সহগ আকারে লিখে দিলাম। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। আচ্ছা হাসান, তারপরে হীরা, ওকে ক্লিয়ার। পরবর্তীতে এখন ইন্টিগ্রেশন করি স্যার, দেখেন 3/8 সামনে ছিল লিখলাম, স্যার 1 এর ইন্টিগ্রেশন করলে কত হয়? x, এটা আমরা সকলে জানি, আপনি যার সাহায্যে ইন্টিগ্রেশন করবেন সেটাই হবে। সো এই যে x 1 এর ইন্টিগ্রেশন করছে, কি হয়েছে স্যার আমাদের? x, এটা আমি বারবার বলছিলাম। তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে কত হয়? x। তারপর আমরা কি করব স্যার? লিমিট বসানোর নিয়মটা ছিল একটা থার্ড ব্র্যাকেট দিব, তারপর লিমিটটা আপার লিমিট যেটা সেটা উপরে লিখবো, লোয়ার লিমিটটা নিচে লিখবো। এই যে
তাহলে 1 এর ইন্টিগ্রেশন করলে x হয়, আর এখানে লিমিটটা ছিল এই যে লিমিটটা বসাইছি। তারপরে আবার প্লাস হাফ cos x এর ইন্টিগ্রেশন করলে কত হয় বলেন? cos 2x এর আমরা একটা সূত্র পড়ছি কিন্তু স্যার, ওই যে দেখেন cos x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? 1/a sin x। ঠিক আছে, মনে আছে সবার? এই যে cos x এর ইন্টিগ্রেশন করলে কি হয় স্যার? 1/a sin x, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা এখানে লিখে দেন। তাহলে কত হচ্ছে স্যার? এই যে a হচ্ছে বলতে এখানে 2, তাহলে এই যে 2টাকে আমরা বাইরে নিয়ে আসলাম, এই যে 1/a ছিল কিন্তু এই জায়গায়, তাহলে কি হবে স্যার? 1/2 হবে। ওকে, তারপরে cos x এ করলে কি হবে? sin x, তাহলে sin x মানে sin 2x। ওকে, এখন আমরা কি করব স্যার? লিমিটটা বসাবো। লিমিটটা কিভাবে বসাবো? থার্ড ব্র্যাকেট দিয়ে তারপরে 0 টু π/2, অর্থাৎ এই যে cos 2x কে ইন্টিগ্রেশন করলে কি হয়েছে স্যার? 1/2 sin 2x। তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করছি? লিমিটটা বসাইছি। সিমিলারলি এখন এটাও করতে হবে। সো এখানে একই সূত্র, আগে ছিল 1/8, তারপরে কি হবে? 1/4 cos কে ইন্টিগ্রেশন করলে হবে স্যার sin x, অর্থাৎ sin 4x। এখন হচ্ছে 3/8। এখন আমরা কি করব? লিমিটটা বসানোর নিয়মটা কি ছিল স্যার? এই লিমিটটা হচ্ছে এই যে আমাদের যেখানে যে চলকটা আছে x, তার ভ্যালু কিন্তু আমরা একবার এই যে π/2 বসাবো, আর একবার শূন্য বসাবো। তাহলে x এর ভ্যালু কি বসালাম স্যার একবার আমরা বলেন তো? π/2, তারপর সূত্র অনুযায়ী মাইনাস, দেন আমরা আবার লোয়ার লিমিটটা বসাবো। তাহলে একবার আমরা আপার লিমিট, দেন হচ্ছে লোয়ার লিমিট, মাঝখানে চিহ্নটা হবে মাইনাস। তারপর এখানে হাফ, আমরা এই যে স্যার হাফটা আছে না, এটাকে চাইলে আপনি বাইরে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। যেখানে যে হাফটা আছে সেটাকে আমরা বাইরে লিখলাম। তারপর আমরা লিমিট অ্যাপ্লাই করে দিই স্যার, sin 2 ইনটু x এর ভ্যালুটা আমরা কত বসাবো স্যার? π/2। এই যে স্যার আমরা π/2 বসাইলাম, মাইনাস আবার sin 2 ইনটু x এর ভ্যালুটা কত স্যার? 0, এই যে 2 ইনটু 0। ওকে, পরবর্তীতে প্লাস 1/8, এই যে 1/4 আছে এটাকে স্যার বাইরে লিখে দেন, 1/4টাকে আমরা বাইরে লিখে দিলাম। তাহলে এখানে কি হবে বলেন তো? sin এই যে 4x, সো 4 ইনটু x এর ভ্যালুটা কত? π/2 মাইনাস sin 4 ইনটু 0। ওকে, জাস্ট আমরা লিমিটটা অ্যাপ্লাই করে দিলাম। বাবুর পাটোয়ারি অবশ্যই সূত্রগুলো মাথায় রাখতে হবে, সূত্র মাথায় না রাখলে কিন্তু আপনি পারবেন না। হ্যাঁ, সূত্রগুলো মাথায় না রাখলে আপনি অঙ্ক করতে একদমই পারবেন না। তারপরে দেখেন এখানে হিসাব করলে কত থাকে? 3/8 ইন্টু π/2, তো 0 তো এমনিতে না লিখলে সমস্যা নেই। প্লাস এখানে হচ্ছে 1/4 থাকে না বলেন তো? তারপরে দেখেন তো এই 2 ক্যান্সেল কেটে দিলে এখানে হবে sin π মাইনাস sin 2 এর সাথে 0 গুণ করলে অবশ্যই 0 হবে। তারপরে প্লাস 4টা হচ্ছে 32, 32, এখানে যদি কেটে দেন তাহলে কত হবে স্যার? sin 2π মাইনাস sin 0। ওকে, এখন দেখেন এখানে যদি হিসাব করা হয় তাহলে কত হবে? 3π/16 প্লাস 1/4 sin π। পাই মানে কত ডিগ্রি স্যার? 180। আমরা সকলে জানি পাই মানেই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে যদি 180 ডিগ্রি হয়, আপনি এখানে যদি 180 ডিগ্রি লিখেন, তা sin 180 ডিগ্রি ভ্যালুটা কত স্যার? 0। আপনি ক্যালকুলেটর প্রেস করেন, sin 180 ভ্যালুটা কত স্যার? 0। আর sin 0 ডিগ্রি মানটা কত? 0। এখন দেখবেন সবগুলাই কি হয়ে যাচ্ছে স্যার? 0 হয়ে যাচ্ছে। sin 2π মানে কত স্যার? 360। সিমিলারলি sin 360 এর ভ্যালুটাও 0। এই sin 0 ডিগ্রি ভ্যালুটা কত স্যার? 0। তাহলে এই সবগুলা কি স্যার? দেখেন তো 0 হয়ে যায় না? তাহলে এখানে কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে স্যার? 0 হয়ে যাবে। তা 0 তো আমাদের লেখার প্রয়োজন নাই, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমাদের আনসার। সো এই হচ্ছে স্যার আমাদের অঙ্ক। আপনারা একটু ট্রাই করে দেখেন সবাই। অঙ্কে যদি আমরা সময়টা বেশি খরচ করে ফেলি তাহলে পরবর্তী অঙ্কগুলো করতে আমাদের আরো বেশি সমস্যা হবে। তারপরটা হচ্ছে দেখেন পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে আমাদের π/2 অর্থাৎ sin স্কয়ার x dx এর মান বের করতে বলছে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ integration of 0 to π/2 sin square
এক্স ডিএক্স। এটা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ। এটা একদম সহজ এবং ছোট একটা ম্যাথ। প্রথম অঙ্কটাই বড় হয়ে গেছে, সেই জন্য অনেক শিক্ষার্থী তো ভয় পেয়ে গেছেন। তো ভয় পাওয়ার কিছু নাই, কারণ প্রথম ম্যাথটা একটু বড় ছিল। আচ্ছা, এই অঙ্কটা এখন আমরা করব। একটু দেখেন, আমরা এই অঙ্কগুলা সহজভাবে করতে পারি। সেটা হচ্ছে আমাদের এখানে যে এই যে সাইন স্কয়ার এক্সটা আছে, এটাকে নিয়ে প্রথমত আমরা একটু কাজ করবো স্যার। এই যে সাইন স্কয়ার এক্সটা আছে না, এটাকে নিয়ে একটু কাজ করি। তো আমরা এখানে কি আছে, সাইন স্কয়ার এক্স আছে। ওকে, আমরা সাইন স্কয়ার এক্স কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, হাফ ইনটু 2 সাইন স্কয়ার এক্স। কোনো সমস্যা আছে স্যার? বলেন। থাকার কথা না। তো এই যে 2 সাইন স্কয়ার এক্স, এটার একটা সূত্র আছে স্যার। 2 সাইন স্কয়ার এক্স বা 2 সাইন স্কয়ার এ, এটার একটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos 2x বা 2a। এই সূত্রটা কিন্তু এইখানে বসায় দেওয়া যায়। 2 সাইন স্কয়ার এক্স এর যে সূত্রটা আছে, সেই সূত্রটাই আমরা কি করব স্যার বলেন তো? এই যে এই সূত্রটা এখানে বসাবো, 1 মাইনাস cos 2x। সো তাহলে হাফ সামনে থাকলোই, এবং এইটার যে মানটা আমরা এখানে বসাই দিই, কি বলেন তো? 1 মাইনাস cos 2x। দেন হাফ দ্বারা গুণ করলে প্রথমত হাফ, তারপর মাইনাস, আবার হাফ অফ cos 2x। আশা করি এটা বুঝতে পারছেন। আমরা প্রথমত এই যে আমাদের সাইন স্কয়ার এক্স আছে, এটার ভ্যালুটা বের করে নিলাম। এটা ভ্যালুটা স্যার কি, এই যে এটুকু হচ্ছে আমাদের এটার মান। এখন এই মানটা আমরা এখানে জাস্ট বসাই দিব। ওকে, তো সুতরাং ইন্টিগ্রেশন অফ, লিমিটটা হচ্ছে 0 টু পাই বাই 2 পর্যন্ত। তারপরে ছিল সাইন স্কয়ার এক্স ডিএক্স। এখন মানটা বসাই, ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, আর এটার মানটা কত পাইলাম আমরা স্যার? হাফ মাইনাস হাফ অফ cos 2x, ঠিক আছে, ইন্টু ডিএক্স। এখন আমরা প্রত্যেকটাকে আলাদা করেই লিখতে পারি। তাহলে আলাদা করে যদি লিখি, সো এখানে হবে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2 হাফ অফ ডিএক্স মাইনাস, হাফটাকে শুরুতে লিখে দিই, হ্যাঁ একবার লিখে দিই, হাফটাকে শুরুতে লিখে দিলাম। লেখা যায়, সমস্যা না, আপনারা একবার লিখে দিবেন, কোনো ঝামেলা হবে না। এই যে এই পর্যন্ত আশা করি পারার কথা। এখন এই যে হাফটা আছে স্যার, এটাকে আপনি সামনে লিখেন, তাহলে হবে ইন্টিগ্রেশন অফ 0 টু পাই বাই 2, এখানে তো 1 থাকবে, 1 ইন্টু ডিএক্স মাইনাস হাফ অফ, এই cos কে যদি ইন্টিগ্রেশন করেন, cos কে করলে কি হবে স্যার? সাইন হবে। কিন্তু এখানে সামনে তো কি আছে স্যার? একটা 2 আছে, দেখেন x এর আগে কি আছে স্যার? 2, তার মানে এটা হচ্ছে এর ভ্যালু, অর্থাৎ cos ax এর যে সূত্রটা আছে সেটা এখানে পড়বে। তাহলে cos ax এর যে সূত্রটা আছে, সেটার সূত্রটা কি আমরা জানি? 1 বাই a মানে 1 বাই 2 ইনটু sin 2x। ঠিক আছে, আশা করি বোঝার কথা। দেন আমরা কি করব? লিমিটটা অ্যাপ্লাই করব। লিমিটটা কত বলেন তো? 0 টু পাই বাই 2, ঠিক আছে, 0 টু থেকে পাই বাই 2 পর্যন্ত। ওকে, হাফ অফ ইন্টিগ্রেশন, এই যে 1 কে যদি ইন্টিগ্রেশন করেন x হয়, দেন আমরা এখানে লিমিটটা বসাবো। এই হাফটাকে বাইরে নিয়ে আসেন, তাহলে হাফ, আর এখানে তো মাইনাস আছে। তারপর আমরা কি করি স্যার? লিমিটটা বসাই দিই, তাহলে এখানে হবে sin 2 ইনটু পাই বাই 2 মাইনাস sin 2 ইনটু 0। ঠিক আছে, লিমিটটা বসাই দিলাম। এইখানে হাফ ইনটু এক্স এর ভ্যালু একবার আমরা পাই বাই 2 বসাবো, আর একবার 0 বসাবো, মাঝখানে বিগ চিহ্ন। এখানে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, আর এখানে যদি হিসাব করেন তাহলে হবে sin পাই মাইনাস sin 0। সো sin 0 এর ভ্যালুটা কিন্তু 0ই হয়, হ্যাঁ sin 0 এর ভ্যালুটা কত হবে? 0ই হবে। আমরা মানটা বসাই দিই, সেখানে যদি গুণ করেন তাহলে হবে পাই বাই 4 মাইনাস 1 বাই 4 ইনটু sin পাই এর ভ্যালুটা হচ্ছে 0 এন্ড sin 0 ডিগ্রি ভ্যালুটাও 0। সো এইটুকু তো 0 হয়ে গেলে শুধু পাই বাই 4 থাকে, আর এটাই হচ্ছে আপনার आंसर। আশা করি এরপরে বুঝতে পারছেন, এটা অনেকটা সোজা এবং শর্ট এবং আগের অঙ্কের মতোই। সো দেখতে পারেন, এই হচ্ছে আর কি অঙ্কটা। আচ্ছা, এই অঙ্কটা যদি আপনারা পারেন, এখন আমি যদি বলি যে স্যার আরেকটা অঙ্ক আপনাদেরকে যদি হোমওয়ার্ক দিই আমি, এরকম আর কি সিমিলার প্যাটার্নেরই, 0 টু পাই বাই 2 cos স্কয়ার dx
এটা যদি আপনাদেরকে করতে বলি আপনারা কি পারবেন বলেন তো সবাই? এটা কি পারবেন? দেখি। আচ্ছা, বাবুর পাটোয়ারি ক্লিয়ার, হীরা ক্লিয়ার। সাইফুল ইসলাম বলছেন আবার বলেন। আবার বলতে হবে, না বললে হয় না। দেখেন তো। একদম সোজা, আমি আপনাদের জন্য আবার রিপিট করতেছি, যারা যারা বুঝেন নাই তারা একটু দয়া করে দেখে নেন। আমাদের ডাকটা কিন্তু ছিল যে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে, লিমিটটা ছিল 0 থেকে π/2 পর্যন্ত, এন্ড দেন বলছে সাইন স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে প্রথমত ভিতরে যেহেতু সাইন স্কোয়ার ছিল, সেই জন্য আমরা প্রথমত এই সাইন স্কোয়ারটাকে ভেঙেছি। সাইন স্কোয়ারটা কি করছি স্যার? ভেঙেছি। তাহলে সাইন স্কোয়ারটাকে আমরা প্রথমত লিখছি হাফ অফ 2 সাইন স্কোয়ার এক্স, মানে এখানে 2 লিখলাম আর 2 দ্বারা গুণ করছি এবং 2 দ্বারা ভাগ করে দিয়েছি, যাতে আমাদের যে এখানে কোনো প্রকার সমস্যা না হয়। হ্যাঁ, যাতে আপনি 2 ক্যান্সেল করে দিলে আমাদের আগের যে দাগটা ছিল সেটাই পাওয়া যায়। ওকে, তারপরে দেখেন 2 সাইন স্কোয়ার এক্স, এটা সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2a, সেই সূত্রটা লিখলাম। তারপর হাফ দ্বারা গুণ করলে আমরা আশা করি এটা পাই। এটা আমরা সকলেই পারি। তারপরে এই যে সাইন স্কোয়ার এক্স এর যে ভ্যালুটা, ডাক যেটা ছিল সেই জায়গায় আমরা সাইন স্কোয়ারের জায়গায় সেই মানটা বসাই দিলাম। তারপর সবার সাথে আমরা আলাদা করে ইন্টিগ্রেশনটা লিখতে পারি, এটা জানি, সেই জন্য আমরা সবার সাথে আলাদা করে ইন্টিগ্রেশনটা লিখলাম। লিখার পরে হাফটা সামনে এনে এখানে 1 এর থাকে, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর এখানে যে cos 2x এর যে ইন্টিগ্রেশন সেটা করলে কি হবে 1/a। সো সূত্রগুলো যদি আপনারা না পারেন তাহলে অঙ্ক কিন্তু পারবেন না। হ্যাঁ, আমি বাবার বলতেছি, cos ax এর একটা সূত্র হচ্ছে 1/a sin x। মানে আমি বলি এই যে এখানে যদি a থাকে, মানে ধরেন এরকম থাকলো যেমন cos 5x আছে, তাহলে এটা সূত্র অনুযায়ী লিখলে এটা হচ্ছে এর ভ্যালু হচ্ছে এখানে 5, তাহলে আপনি প্রথমত লিখবেন 1/5, তারপর cos কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin, জাস্ট cos এর জায়গায় সাইনটা লিখে দিবেন, তাহলে sin 5x হবে আর কি এরকম। সো এখানে যেহেতু cos 2x আছে তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে 1/2 sin 2x। তারপর আপনি লিমিটটা লিখলেন π/2 0, তারপর জাস্ট x এর ভ্যালুটা বসাই দেন, অঙ্কটা হয়ে যাবে। আশা করি পারবেন। এই যে পরেই কিন্তু এই ম্যাথটা ছিল, সো আশা করি এটা আপনারা করবেন। এটা আপনাদের সকলের হোমওয়ার্ক, একই নিয়ম, সবকিছু সেম, করে ফেলবেন। ওকে, তারপরে এই যে অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, এটা হচ্ছে পরীক্ষায় আসার মতো। মুশফিক সমস্যা নেই, আমি আপনার কনফিউশনটা আশা করি ক্লিয়ার করে দিয়েছি। হ্যাঁ, এরপরটা হচ্ছে cos x sin cube x dx। আমাদের পরবর্তী ম্যাথটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ 0 to π/2 π/4 cos x sin cube x dx। স্যার এই অঙ্কগুলো দেখেন, এটি একটু অন্য নিয়মের অঙ্ক, আমরা আগে যে অঙ্কগুলো করছি সেটার মতো না, একটু ডিফারেন্ট আছে। সো আমি ডিফারেন্ট অঙ্কটা ডিফারেন্ট ভাবে করে দিই। এই ক্ষেত্রে আমাদের ধরতে হবে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে স্যার? ধরতে হবে। তো প্রথমত আপনি এটা ধরে নেন যে দড়ি sin x সমান হচ্ছে আমাদের জেড, আমি এটা ধরে নিলাম। এই sin x কে আমি কি ধরছি স্যার? জেড ধরছি। তাহলে এখন উভয় পাশে যদি আপনি কি করেন, ডিফারেন্সিয়েশন করেন, তাহলে এখানে হবে কি বলেন তো, ddx অফ sin x, আর এখানে কি হবে ddx অফ জেড। sin x কে যদি ইন্টিগ্রেশন করেন অবভিয়াসলি কি হবে স্যার? cos x হবে। হ্যাঁ, তাহলে cos x সমান হচ্ছে আমাদের dz ডিভাইড বাই dx। একটু গুণ করে দেন তো আড়াআড়ি, তাহলে কি হয় cos x ইনটু dx সমান হচ্ছে dz। তাহলে আমরা এই যে cos x dx এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেলাম dz, এটুক মান পাইছি। এখন আপনি যখন এই sin x কে z ধরছেন, চলকটাই চেঞ্জ করে ফেলছেন, তখন অবশ্যই এই লিমিটটাও কিন্তু চেঞ্জ হবে। তখন কি হবে স্যার? লিমিটটাও চেঞ্জ হবে। তাহলে এখন কিন্তু আমাদের লিমিটটাও চেঞ্জ করতে হবে। কি করতে হবে স্যার? লিমিটটাও চেঞ্জ করে দিতে হবে। দেখেন এই লিমিটটা আমি কিভাবে চেঞ্জ করি, আমরা কোন রাশির উপর ভিত্তি করে চেঞ্জ করবো, যেটা ধরছি সেটার উপর। আমরা কিন্তু এখানে ধরছি হচ্ছে যে জেড এর মানটা কি ধরছি বলেন তো স্যার? sin x। এই যে আমরা দেখেন এখানে লিখছি জেড সমান হচ্ছে sin x, উপরে লিখলাম x, নিচে লিখলাম z। সো আমরা প্রথমত x এর ভ্যালুটা লোয়ার লিমিট বসান।
এক্স এর ভ্যালুটা কত স্যার? শূন্য। তাহলে আমি স্যার এক্স এর ভ্যালুটা শূন্য বসাইলাম। কত বসাইলাম স্যার? শূন্য। তাহলে দেখেন তো আমরা যদি এখানে এক্স এর ভ্যালুটা শূন্য বসাই কত আসে? এই যে এখানে শূন্য বসাইলাম, তাহলে শূন্য সাইন জিরো ভ্যালু জিরো হয়, এটা আমরা সকলে জানি। সেখানে আমাদের জিরো আসবে, এই যে স্যার আমাদের জিরো। তাহলে আমরা যখন এক্স এর ভ্যালুটা শূন্য বসাইছি, জেডটা কত আসছে স্যার? শূন্য আসছে। সো এই যে একটা মান পেয়ে গেলাম। এখন আপার লিমিটটা কত হয় সেটা আমরা বের করে দেখি। আবার এখন স্যার আমরা এক্স এর ভ্যালুটা কত বসাবো এটা দেখেন তো। এখন আমরা এক্স এর ভ্যালুটা বসাবো π/4। সো এই যে আমাদের π/4। এখন বলেন sin π/4 মানে কত ডিগ্রি? π/4 মানে কত? 45। তাহলে sin 45 এর ভ্যালুটা কত হয়? আমরা সকলে জানি 1/√2। কত হয় স্যার? 1/√2। তাহলে এক্স এর মান ছিল যখন π/4, তখন আমরা জেড এর মান কত পাইছি স্যার? 1/√2। এই কাজটা আমাদের করতে হবে। যখন আমরা এইটা সবসময় হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, আপনি যখনই কোনো কিছু ধরবেন মানে চলকটাকেই পরিবর্তন করতেছেন। আমাদের আগে চলক ছিল এক্স, এখন আমরা জেড এর ভিত্তিতে করতেছি। যখন আপনি চলকটা চেঞ্জ করতেছেন তখন লিমিটটারও কি হবে স্যার? পরিবর্তন হবে। কেননা এখানে লিমিটটা ছিল এই যে আমাদের এক্স চলক, সেটা লিমিট কিন্তু এটা দেওয়া ছিল। বাট আপনি যে এখানে জেড ধরছেন, সেই জেড এর লিমিট কিন্তু এইটা না, তখন কিন্তু এই লিমিটটাও পরিবর্তন হবে। সেই জন্য এইভাবে আপনাদের লিমিটটাও বের করে নিতে হবে। আপনারা দেখেন এইটুকু ক্লিয়ার কিনা। কজের আমি কাজটা করে দিচ্ছি, এখানে কজের ক্ষেত্রে কি হবে সেটা একটু দেখে নেন। এই যে এখানে যে যেমন সাইন স্কয়ারকে আপনি ভেঙে লিখছিলেন বা ভাঙছিলেন, এরকম ভাবেই এই কস স্কয়ারটাকে ভেঙে লিখতে হবে। ঠিক আছে, এখানে এই যে কস স্কয়ারটা যে আছে সেটাকেও আপনার ভেঙে লিখতে হবে। কজ স্কয়ার এক্স, এটাকে আগে সামনে হাফ দিয়ে গুণ করে আবার 2 দ্বারা গুণ করে দিবেন, যাতে 2 cos স্কয়ার এক্স এর সূত্র অ্যাপ্লাই করা যায়। তারপরে এই যে 2 cos স্কয়ার এক্স এর একটা সূত্র আছে না, আমরা সকলে জানি 1 cos 2a, সেই cos 2 এর যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করে দিবেন, তারপর হাফ দ্বারা গুণ করে দিবেন। তাহলে কিন্তু আপনি কিন্তু মানটা পেয়ে গেছেন, তাই না? এই যে দেখেন, জাস্ট এখানে প্লাস হয়েছিল, এখানে কি হবে? এখানে মাইনাস হয়েছিল, এখানে জাস্ট প্লাস হবে। এইটুকুই পরিবর্তন, আর পরিবর্তন নাই। তারপর সব সেম একই, আনসারটাও সেম এটাই আসবে। মনটাই বলতেছে π/4 আসার কথা হয়তো। এটা দেখেন আপনারা, হ্যাঁ। এখন আশা করি পারার কথা, কাজটা করতে পারি। তো আশা করি আমরা লিমিটটা পেয়ে গেছি। লিমিটটা এখানে লিখে রাখবেন, হ্যাঁ, আলাদা করে একটু বক্স করে লিখে রাখবেন, তাহলে হবে। এক্স নিচে জেড 0 0 আর π/4, আর এখানে হবে 1/√2। লিমিট আলাদা করে লিখে রাখবেন। সাইন কিউব এক্স এটাকে সামনে লিখেন, আর এখানে যে cos x টা আছে এটাকে পরে লিখলাম, dx টাকে পরে লিখলাম, হ্যাঁ। সরি, এখানে π/4 তো না। আচ্ছা, এখন আমরা মান বসাবো, হ্যাঁ। এখন আমরা কি করব স্যার? মানটা বসাই দেব। বলেন সাইন সমান আমরা কত ধরছিলাম? জেড ধরছিলাম, তাই তো? তাহলে এখানে হবে জেড কিউব। এবং এই যে cos x dx, দেখেন এই যে cos x dx, cos x dx এর ভ্যালুটা হচ্ছে dz। স্যার এই যে আমাদের dz বসছে। এন্ড দেন এখন দেখেন আমরা কিন্তু আগে x এর ভিত্তিতে ছিল চলকটা, এখন কিন্তু কার সাপেক্ষে হয়েছে? z এর সাপেক্ষে। সেজন্য z এর লিমিটটা লিখতে হবে। তাহলে z এর ক্ষেত্রে লোয়ার লিমিটটা হচ্ছে 0। এই যে স্যার z এর লোয়ার লিমিটটা 0। আপার লিমিট কত? 1/√2। স্যার এই যে আপার লিমিটটা 1/√2 বসাই দিলাম। ওকে, এখন স্যার z এর সাপেক্ষে z কিউবে ইন্টিগ্রেশন করলে কত হয় স্যার? z⁴ ডিভাইড বাই 4। ওকে, আপনি যদি এই জেড কিউবকে জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন, সূত্রটা কত হবে? z⁴/4। কেননা আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি স্যার? ওই যে x⁴n কে যদি আপনি ইন্টিগ্রেশন করেন x এর সাপেক্ষে, সূত্রটা হচ্ছে x⁴n+1 ডিভাইড বাই n+1। মানে উপরে এক বাড়বে, নিচেও এক বাড়বে। তাহলে যদি আমরা জেড কিউবকে করি স্যার, কি হয় দেখেন তো সূত্রের সাপেক্ষে? z⁴, এই যে n এর মানটা 3, তাহলে 3+1 আর নিচে হবে 3+1। সুতরাং z⁴/4। এই যে এইভাবে আসছে। তো এই সূত্রগুলো কিন্তু জানা থাকা লাগবে, নাইলে কিন্তু আপনি এটা বুঝবেন না। এটা তো আপনি 11 অধ্যায়ে আলোচনা করছেন। ওকে, এখন আমরা লিমিটটা বসাবো। থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসাই দিই। আপার লিমিটটা হচ্ছে 1/√2 এন্ড লোয়ার লিমিটটা হচ্ছে 0। এই যে স্যার 0। স্যার এখন হচ্ছে লিমিট অ্যাপ্লাই করার পালা। আমাদের এখন লিমিটটা বসাইতে হবে, হ্যাঁ। সো লিমিটটা বসানোর ক্ষেত্রে এই যে নিচে যে 4 আছে, সেই 4টাকে 1/4 আকারে আপনি বাইরে লিখতে পারেন, কোনো সমস্যা নাই তো।
এই যে 4টা আছে না, এটাকে 1/4 আকারে বাইরে লিখলাম, তাহলে এখানে থাকে শুধুমাত্র z⁴। আশা করি বুঝতে পারছেন। দেন তার লিমিটটা লিখেন, আবার একটু সহজ করে নিলাম আর কি। আশা করি একটু বুঝতে পারছেন। নিচে যে 4টা ছিল, এই যে 4টা, এটাকে আমরা বাইরে 1/4 আকারে লিখছি, আর এখানে z⁴, এই যে আমাদের z⁴। এখন আপনি লিমিটটা প্রয়োগ করেন, তাহলে এখানে হবে 1/4। প্রথমত আপার লিমিট, তার মানে z এর ভ্যালু হচ্ছে এই যে এটা 1/√8 সম্পূর্ণটা। তাহলে এই যে 1/√2, এটার উপর পাওয়ার কত হবে স্যার? 4, এই যে 4 সূত্রে মাইনাস, তারপর আবার z এর ভ্যালুটা কত স্যার? 0, তার মানে যে 0, z এর ভ্যালুটা 0 বসালাম, তার উপর পাওয়ার 4। ওকে, কত হয় যদি হিসাব করেন? 1 এর উপর পাওয়ার 4 দিলে 1ই হবে, আর √2 এর উপর পাওয়ার 4 দিলে কত হবে স্যার? 4। আপনি একটু হিসাব করে দেখতে পারেন, কারণ 4টা √2 গুণ করলে 4 হয়, দুইটাতে 2 আর দুইটাতে 2 হবে, তার মানে 2 দুগুণে 4 হয়ে যাবে, মাইনাস হচ্ছে 0। এখন গুণ করেন, 1/4 দ্বারা 1/4 কে গুণ করলে 1/16 হয়, আর মাইনাস 0 থাকে, সো 0 তে লেখার প্রয়োজন নাই, সুতরাং এই হচ্ছে আপনার আনসার। দেখেন, না আমি আসলে অ্যাডভার্টাইজ করি না, আমি জাস্ট আপনাদের জানানোর উদ্দেশ্যে বলি। তারপরে এটাও স্যার একদম সহজ আরেকটা ম্যাথ। হ্যাঁ, এটাও দেখেন একদম সোজা, আগের অঙ্কগুলোর মতোই। আমাদের ডাকটা কি ছিল? ইন্টিগ্রেশন অফ, লিমিটটা হচ্ছে 0 থেকে স্কয়ার পর্যন্ত, x ইন্টু 1 প্লাস log x হোল স্কয়ার, আর উপর হচ্ছে dx। এটার মানটা বের করতে বলছে, তাই না? এটার মান বের করতে বলছে আমাদের। ওকে, এই ক্ষেত্রেও সেম আগের মতো আমাদের ধরে নিতে হবে, আমরা যেরকম আগেটা ধরছিলাম সেই রকমই আমাদের ধরতে হবে। আমরা এখানে লিখলাম যে দড়ি। দেখেন, এই যে আমাদের যে 1 প্লাস log x আছে না, এটাকে ধরে নিতে হবে যে 1 প্লাস log x, এটাকে আমরা ধরে নিলাম। এখন আমরা এটাকে কি করব স্যার? ডিফারেন্সিয়েশন করব। কি করব বলেন তো? ডিফারেন্সিয়েশন করব। সো এখানে আমরা যদি কি করি স্যার? ইন্টিগ্রেশনটা করি, তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে কি হবে স্যার? শূন্য, সরি যদি ডিফারেন্সিয়েশন করি 1 থেকে যদি যোগ ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 হবে, এবং log x কে যদি আপনি কি করেন? যোগজীকরণ করেন, তাহলে 1/x হবে, আর z কে করলে কি হবে স্যার? dz ডিভাইড বাই dx। সো এখানে কি থাকতেছে? 1/x ইজ ইকুয়াল টু dz বাই dx। dx টাকে বাম পাশে নিয়ে আসেন, তাহলে কি হবে? 1/x ইনটু dx সমান dz। দ্যাট মিন্স আপনি যে 1/x dx এটার মানটা কত পাইছেন? dz পেয়ে গেছেন। মানটা বের করে নিলেন প্রথমত। আচ্ছা, সো এখন দেখেন, আচ্ছা আরেকটা বিষয় করতে হবে আমাদের, এখানে লিমিটটাও চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা লিমিটটা ধরছিলাম যে এই যে এইটুকু সময়কে আমরা কত ধরছি স্যার বলেন তো? z ধরছিলাম না, সেই ক্ষেত্রে আমাদের ওই যে লিমিটটাও চেঞ্জ করে নিতে হবে। দেখেন, আমরা কি ধরছিলাম স্যার? z সমান ধরছিলাম হচ্ছে 1 প্লাস log x, এটা তো ধরছিলাম, তাই তো? যেহেতু এটা ধরছিলাম, তার মানে এই x এর ভ্যালুটা প্রথমত আমরা 200, দেখেন কত বসাবো? 0। না 0 না তো, এখানে অবশ্যই 0 হবে, লিমিটটা হয়তো ভুল করা হয়েছে। হ্যাঁ, এখানে কখনোই সরি, এখানে 1 হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি হয়তো ভুল লিখছি, এখানে 1 হবে। হ্যাঁ, এই যে লিমিটটা 1, এখানে 1 হবে লিমিট। ওকে, তাহলে এখন আমরা যদি x এর ভ্যালুটা 1 বসাই, x এর ভ্যালুটা কত বসাই স্যার? 1। আপনারা সকলে জানেন log 1 এর ভ্যালুটা হচ্ছে 0, তাহলে z এর ভ্যালুটা কত আসে স্যার? 1 আসে। z এর ভ্যালুটা কত আসে? 1। তাহলে x এর ভ্যালু 1 আসলে z এর ভ্যালুটা কত আসে? 1। ওকে, দেন x এর ভ্যালু আমরা আবার স্কয়ার বসাবো। কি বসাবো স্যার? স্কয়ার। যদি স্কয়ার বসাই, দেখেন আমরা সকলে জানি log এর ক্ষেত্রে স্কয়ারটাকে তার সামনে আনা যায়, তার মানে 2 log e। তো এই যে বেস আর এটা যদি কি হয়ে যায়? সেম হয়ে যায়, তার মান হচ্ছে 1। তো সেই ক্ষেত্রে 1 প্লাস 2 ইনটু 1, আপনারা সকলে জানেন এইটুকুর মান কত হবে স্যার? 1। যখন এই লগটা কিন্তু ই ভিত্তিক লগে লনও বলতে পারেন, তাহলে এই বেসটা যখন ই হয়ে যাবে তার মানটা হচ্ছে 1। তাহলে 1 হয়ে গেলে 2 এর সাথে 1 গুণ করতে 2 হচ্ছে, তাহলে এখানে 2 আর এখানে 1 মিলে কত হলো? 3। তাহলে এখানে কত হবে? যখন আমরা স্কয়ার বসাইছি তখন তার ভ্যালু কত পাইলাম? 3 পেয়ে গেলাম। তা এই যে লিমিটটা, এই লিমিটটা আমরা এখানে ছোট একটা বক্স করে লিখে দিব। হ্যাঁ, যে লিমিটের যে পরিবর্তনটা আমরা এখানে করছি সেটা আমরা একটু দেখাই দিব।
x এর মান 1 স্কয়ার ছিল, আর যেটা লিমিটটা কত হবে 1 and 3। ওকে, আচ্ছা আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমরা কি করব, এই মানগুলা বা লিমিটগুলা এখানে বসাই। দেখেন একটু দ্রুত করানোর চেষ্টা করি। ইন্টিগ্রেশন অফ সাজাই নেই প্রথমত, আমরা একটু এইভাবে লিখতেছি। দেখেন 1/1 প্লাস log x হোল স্কয়ার 1/x dx। আমি যদি এইভাবে এই লাইনটাকে লিখি, কোনো ঝামেলা আছে বলেন তো আপনাদের? আমি আশা করি যে কোনো প্রকার থাকার কথা না, কারণ এই যে এখানে যে ছিল 1 প্লাস log x হোল স্কয়ার, এটাকে বাইরে লিখছি, তারপরে যে এখানে x আছে এই x টাকে লিখছি 1/x আকারে, দেন এই যে dx, এই যে আমাদের dx। অর্থাৎ এই লাইনটাকে আমি ভেঙে এভাবে লিখলাম মান বসানোর সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা যদি আরো বেশি বুঝতেন তাহলে আমি এই লাইনটাকে একবারে লিখে দিতাম। এখন আমরা মান বসাই, এখন আমরা এখানে মানটা বসাই দিই। প্রথমত 1 প্লাস log x, এটার মানটা কত দিচ্ছিলাম স্যার? z, এই যে z স্কয়ার, তাহলে 1/z স্কয়ার, এন্ড দেন এইটুকুর ভ্যালু কিন্তু স্যার dz, তাহলে এই যে স্যার আমাদের dz। আর লিমিটটা কত স্যার এখানে বলেন তো? 1 3, অর্থাৎ লোয়ার লিমিটটা 1, আপার লিমিটটা হচ্ছে 3। ওকে, পরে দেখেন এই যে এখানে যে স্যার আমাদের z স্কয়ার আছে, এই z স্কয়ারকে আমরা চাইলে এইভাবে লিখতে পারেন z ইনভার্স 2। ঠিক আছে, কারণ আপনি যখন এই যেটাকে নিচ থেকে উপরে লিখবেন তখন তার পাওয়ারটা কি হয়ে যাবে স্যার? ইনভার্স হয়ে যাবে, না হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যদি মাইনাস হয়ে যায়, এখন আপনার যে সূত্রটা আছে সেই সূত্রটা এখানে বসাই দেন, তাহলে বসাই দিলে এরকম হবে z টু দি পাওয়ার n প্লাস 1, মানে -2 প্লাস 1 হবে, আর নিচে হবে -2 প্লাস 1। আশা করি এটুকু বুঝতে পারছেন। তারপর আপনাদের যে লিমিটটা এখানে ছিল সেই লিমিটটা দয়া করে এখানে বসাই দিবেন থার্ড ব্র্যাকেট দিয়ে। এই যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিমিটটা বসাই দিলাম। এখানে একটু হিসাব করুন তো আপনার কত হয়। z ইনভার্স 1 থাকে, আর নিচে থাকে কত? -1 থাকে। এইটুকু দেখেন তো বুঝছেন কিনা। সমস্যা থাকার কথা না কারো, কারণ আপনি যদি 2 থেকে 1 বাদ দেন তাহলে উপরে -1 থাকে, আর নিচে সিমিলারলি একই -1 হবে। এখনই -1 যেটা লেখার দরকার আছে, -1 সামনে লিখতে পারেন। তাহলে আলটিমেটলি আপনি এই লাইনটাকে যদি এভাবে লিখেন কোনো সমস্যা হবে? 1/z, এটা যদি আমি 1/z লিখি সমস্যা হবে? -1/z, এই যে মাইনাস ছিল সেটাকে সামনে লিখছি, আর এখানে যে z ইনভার্স ছিল সেটাকে 1/z লিখে দিলাম। ওকে, আর এই মাইনাসটাকে সামনে লিখে দিলাম, তারপর আমরা লিমিটটা লিখে দিই। এখন লিমিটটা বসান, মাইনাস এখানে হয় কত? 1/3 -1, লসাগু করলে 3 লসাগু, তাহলে 1 - 3 মাইনাস, উপরে হয় -2/3, গুণ করে দিলে 2/3 হবে। এটাই হচ্ছে আনসার। তারপর আপনি একটু ক্যালকুলেশন করে ফেলবেন, দ্যাটস এনাফ। ওকে, এই তো সেটা হচ্ছে আপনারা পরবর্তী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো জাস্ট আপনাকে দেখাই দিই, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, না হলে আমরা পরবর্তীতে এই অধ্যায়টার উপর আরেকটা মেগা ক্লাস দেব, যে ক্লাসে আমরা এই অধ্যায়টা টোটালি কমপ্লিট করে দিব আপনাদেরকে। ওকে, আমরা পরবর্তী ম্যাথগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি, সেই ম্যাথগুলো চাইলে আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন বাসায়। যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এই যে পরবর্তী ম্যাথটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ 0 টু π/2 1 প্লাস cos x স্কয়ার sin x dx, এটা মান বের করতে বলছে। তারপরে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার মধ্যে আসার মতো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন অফ 0 টু a, ইন্টিগ্রেশন অফ 0 টু a, অর্থাৎ লিমিটটা হচ্ছে 0 থেকে a পর্যন্ত, রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার dx। এই কটার সবাই করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, আমি আগে অঙ্কগুলো দেখাচ্ছি, সেগুলো দেখতে থাকেন, তারপর আমি ইনশাআল্লাহ আপনাদের করাই দিব। তারপরে দেখেন এই যে এখানে দুইটা অঙ্ক আছে, এই হচ্ছে একটা ম্যাথ, দেন এই হচ্ছে আরেকটা ম্যাথ। ওকে, দুইটা কিন্তু প্রায় সেমই মনে হয়, বাট একটু ডিফারেন্স আছে, করে নিয়েন আপনারা, চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, আমি বলতেছি চেষ্টা করতে, যদি না পারেন সেক্ষেত্রে আমরা পরবর্তীতে অঙ্কটা আপনাদেরকে করাই দিব। তারপরে এই একটা অঙ্ক, মোটামুটি ভালো অনেকগুলো অঙ্ক আছে। হ্যাঁ, চেষ্টা করবেন আপনারা, না পারলে ইনশাল্লাহ আমি করে দেবো আপনাদেরকে।